হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জানাস অফ বায়োলজি। তো আমরা পড়ছিলাম বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন। তো প্রিভিয়াস লেকচারে আমরা পড়েছিলাম মনেরা, কিংডম মনের ব্যাপারে। তো সেইখানে প্রিভিয়াস লেকচারে আমরা দেখেছিলাম মনেরার কিছু জেনারেল ক্যারেক্টারিস্টিক এবং সেই সাথে আমরা মনেরার মোড অফ নিউট্রিশন আমরা নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে হবে মনেরার সেকেন্ড লেকচার, আর এই লেকচারে আমরা পড়ব মোড অফ রিপ্রোডাকশন এবং সেই সাথে মনেরাকে যে দুটো ভাগে ভাগ করে যায়, একটা ইউ ব্যাকটেরিয়া, একটা হচ্ছে আর্কি ব্যাকটেরিয়া, সেইটা নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব। তাহলে চলো আজকের লেকচার শুরু করা যাক। তো এই ব্যাকটেরিয়ার মোড অফ রিপ্রোডাকশনকে আমরা দুটো ভাগে ভাগ করব, একটা হচ্ছে অ্যাসেক্সুয়াল, একটা হচ্ছে সেক্সুয়াল। ঠিক, তো আমরা এই রিপ্রোডাকশনকে আমরা দুটো পার্টে ভাগ করব। একটাকে বলবো আমরা অ্যাসেক্সুয়াল, আর একটা হচ্ছে সেক্সুয়াল রিপ্রোডাকশন। ক্লিয়ার? এইবারে এই অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনের ক্ষেত্রে আমরা দেখব এরা হচ্ছে মোস্ট কমন হয়ে থাকে, মোস্ট কমন কন্ডিশনে থাকে। আর এদের অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন অ্যামাইটোটিক সেল ডিভিশন হয়ে থাকে। ঠিক, আর এদের ক্ষেত্রে কিন্তু ট্রু সেক্সুয়াল রিপ্রোডাকশন দেখা যায় না। ট্রু সেক্সুয়াল রিপ্রোডাকশন এদের কিন্তু ট্রু সেক্সুয়াল রিপ্রোডাকশন দেখা যায় না। হ্যাঁ, ট্রু সেক্সুয়াল রিপ্রোডাকশন is absent, but genetic material কি, জেনেটিক ম্যাটেরিয়াল হচ্ছে ব্যাকটেরিয়ার ডিএনএটা, সেটা কিন্তু ট্রান্সফার ফ্রম ওয়ান ব্যাকটেরিয়া টু আদার ব্যাকটেরিয়া। ঠিক আছে, ওয়ান ব্যাকটেরিয়া থেকে আদার ব্যাকটেরিয়াতে এটা যে ট্রান্সফার করে। ওদের জেনেটিক ট্রু সেক্সুয়াল রিপ্রোডাকশন দেখা যায় না। এদের মধ্যে কোনো গ্যামেটোজেনেসিস বা গ্যামেট ফর্মেশন হয় না, এদের মধ্যে কোনো গ্যামেট এবং মেল গ্যামেট এবং ফিমেল গ্যামেট তৈরি তো হয় না, সেই সাথে ওরা মিটও করবে না। ওদের না এদের মধ্যে মিওসিস ডিভিশন হয়, কোনো কিছু দেখা যায় না। ঠিক, তো এই জন্য আমরা এই সেক্সুয়াল রিপ্রোডাকশনকে আমরা এখানে তিনটে পদ্ধতি পড়ব, যেটাকে বলবো একটাকে কনজুগেশন, একটা হচ্ছে ট্রান্সফরমেশন, আর একটা হচ্ছে ট্রান্সডাকশন। ঠিক আছে, এই তিনটে পার্ট আছে যার থ্রুতে ব্যাকটেরিয়া সেক্সুয়াল রিপ্রোডাকশন করে থাকে। ঠিক, আর এইটা অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন হচ্ছে ব্যাকটেরিয়া হচ্ছে মোস্ট কমন। এটা থ্রুতেই কিন্তু ম্যাক্সিমাম কন্ডিশনে ব্যাকটেরিয়া অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন করে থাকে। এই অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন আবার দুই রকমের। ঠিক আছে, কোন কন্ডিশনে বলবো? এটা হচ্ছে ফেভারেবল কন্ডিশন বলবো, ফেভারেবল কন্ডিশনে আর রকম হয়ে থাকে, আর একটা হচ্ছে আনফেভারেবল কন্ডিশন। এই একরকম হয়ে থাকে। এই যে ফেভারেবল কন্ডিশন বলছি, কখন সেই ফেভারেবল কন্ডিশন কী কী? সেই ফেভারেবল কন্ডিশন সেটা যদি হয় ধরো অপটিমাম টেম্পারেচার, আর বলতে পারি পিএইচ, সেই কন্ডিশন থাকতে হবে, বা অপটিমাম ময়েশ্চার কন্ডিশন থাকতে হবে, এবং নিউট্রিশন অ্যাভেলেবেল থাকতে হবে। সেই রকম কন্ডিশনে এই ফেভারেবল কন্ডিশনকে আবার আমরা দুটো পার্টে ভাগ করব। এখানে দুটো জিনিস হয়, যে একটাকে বলবো বাইনারি ফিউশন, আর একটাকে বলবো স্পোরুলেশন। ঠিক, আর আনফেভারেবল কন্ডিশন কোন কন্ডিশন বলবো? ধরো হাই টেম্পারেচার কন্ডিশন, হাই টেম্পারেচার বা হাই পিএইচ, তারপরে হচ্ছে টক্সিক এরিয়ার মধ্যে টক্সিন আছে, বা হচ্ছে ডেসিকেশন সিচুয়েশনে, ডেসিকেশন হচ্ছে খুব জলের ডিহাইড্রেশন কন্ডিশনে, তখন ওদের মধ্যে একটা ঘটনা চলে, যে ঘটনাটাকে বলা হয় পেরিনেশন। এটাতে কি হয়? এই পেরিনেশন কন্ডিশনে দেখা যায় এদের মধ্যে এন্ডোস্পোর ফর্মেশন করে, এন্ডোস্পোর ফর্মেশন করে থাকে এরা, এবং সেটা কোন কন্ডিশনে করে? সেটা হচ্ছে হার্শ কন্ডিশনে।
মানে হচ্ছে আনফেভারেবল কন্ডিশনে এই জিনিস ঘটনা ঘটে থাকে। তাহলে একবার আমি রিপিট করে দিই কী পড়লাম, যে ব্যাকটেরিয়া যে মোড অফ রিপ্রোডাকশন তাদের দুটো ভাগে ভাগ করা যায়, একটা অ্যাসেক্সুয়াল, একটা হচ্ছে সেক্সুয়াল। ব্যাকটেরিয়া সেক্সুয়াল যে রিপ্রোডাকশন সেটা কিন্তু অ্যাকচুয়াল দেখা যায় না। কি তারা কীভাবে সেক্সুয়াল রিপ্রোডাকশন করে, তাদের যে জেনেটিক মেটেরিয়াল মানে ডিএনএটাকে সেটা কি এক ব্যাকটেরিয়া থেকে অন্য ব্যাকটেরিয়াতে ট্রান্সফার করে। ঠিক আছে, সেটা হতে পারে ব্যাকটেরিয়া টু ব্যাকটেরিয়া, হতে পারে ব্যাকটেরিয়া সেই মিডিয়াম থেকে কালেক্ট করলো, বা ব্যাকটেরিয়া সেই ডিএনএটা অন্য কারোর কাছ থেকে এই ডিএনএটা কালেক্ট করলো। সেটা হবে একটা ব্যাকটেরিয়া থেকে অন্য ব্যাকটেরিয়াতেই যাবে, সেটা ফিজিক্যাল কন্ট্যাক্ট থাকবে, কোনো তো থাকবে না। সেই পদ্ধতির মাধ্যমে সেক্সুয়াল রিপ্রোডাকশন করে থাকে, যেখানে আমরা সেই তিনটে প্রসেস করবো, কনজুগেশন, ট্রান্সফরমেশন আর হচ্ছে ট্রান্সডাকশন। আর অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন মোস্ট কমন হয়ে থাকে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে, ঠিক। এবং এরা অ্যামাইটোটিক সেল ডিভিশন করে থাকে। বোঝাবো কীভাবে অ্যামাইটোটিক সেল ডিভিশন করে, কেন এদের মধ্যে মাইটোটিক ডিভিশন এবং হচ্ছে মিওসিস ডিভিশন কিছু চলে না। আর কি এদের যে দুটো ভাগে ভাগ করবো অ্যাসেক্সুয়াল, একটা ফেভারেবল কন্ডিশন, একটা আনফেভারেবল কন্ডিশনে আলাদা একটা কাজ করে, যেটা হচ্ছে পেরিনেশন, যেখানে এন্ডোস্পোর ফর্মেশন করে থাকে। আর ফেভারেবল কন্ডিশন যখন থাকে অপটিমাম টেম্পারেচার বা পিএইচ বা অপটিমাম নিউট্রিশন অ্যাভেলেবেল বেশি আছে, সেই রকম কন্ডিশনে দুটো ঘটনা ঘটে, একটা বাইনারি ফিশন আর একটা হচ্ছে তোমার হচ্ছে স্পোরুলেশন, যেখানে হচ্ছে স্পোর ফর্মেশন করবে। আর বাইনারি ফিশন সেটা হচ্ছে দ্বিবিভাজন, যেটা মাঝে মাঝে বিভক্ত হয়ে আলাদা হয়ে যাবে যখন এই সব অপটিমাম লেভেল যখন সবগুলো থাকবে। আর এদের মধ্যে এই ফেভারেবল কন্ডিশনের মধ্যে বাইনারি ফিশন আর স্পোরুলেশনের মধ্যে মোস্ট কমন হচ্ছে আমাদের এই বাইনারি ফিশন, এটাই এরা বেশি প্রেফার করে। ক্লিয়ার? এইবার কি করব আমরা, যে এই যে রিপ্রোডাকশনের পার্টগুলো আমরা এক এক করে বোঝার চেষ্টা করব। ফার্স্ট আমরা দেখি বাইনারি ফিশন। ফার্স্ট আমরা দেখব বাইনারি ফিশন। এই বাইনারি, বাই মানে কি দুটো, দুটো ভাগে ভাগ হয়ে যায়। ঠিক আছে, কি জিনিসটা কি এই বাইনারি ফিশন? এটা হচ্ছে ধরো একটা প্যারেন্ট সেল আছে, প্যারেন্ট সেল ডিভাইড টু ফর্ম টু ডটার সেল, দুটো অপত্য কোষে ভাগ হয়ে যায়। কিভাবে? মাইটোটিক্যালি, কোনো মাইটোসিস, কোনো বিভাজন বা মিওসিস বিভাজন না হয়ে কিন্তু ওয়াটার মানে হচ্ছে নট, ঠিক আছে, এখানে কোনো মাইটোসিস কিন্তু এখানে হয় না। ঠিক, সেটা কিভাবে দেখা যায়? ধরো এটা একটা ব্যাকটেরিয়া সেল, এটা হচ্ছে ব্যাকটেরিয়ার বাইরের লেয়ার যেটাকে সেল ওয়াল বলে, আর ভেতরে একটা থাকে সেল মেমব্রেন, এটা হচ্ছে সেল মেমব্রেন, আর এর ভেতরে থাকে আছে আমাদের নিউক্লিয়াস। ঠিক আছে, এটা হচ্ছে নিউক্লিয়াস। এইবারে কি হয়, এই ব্যাকটেরিয়াটা যখন ডিভিশন করা শুরু করবে তখন ব্যাকটেরিয়াটা সাইজেও কিন্তু লেন্থেও বেড়ে যায়। ঠিক আছে, ব্যাকটেরিয়াটাকে এক্ষেত্রে কি হয়, এর যে সেল মেমব্রেনটা আছে সেটা দেখবে ভেতর দিকে কিছুটা এক্সটেন্ড হয়ে গেছে, এরকম করে এক্সটেন্ড হওয়া শুরু করবে ভেতরের দিকে। ঠিক আছে, যেখানে যে ফোল্ডিং হওয়াটাকে কী বলা হয়? মেসোজোম, আমরা বলেছিলাম আগের দিন। আর এই দিকে যে নিউক্লিয়াসটা, এই নিউক্লিয়াসটা এইরকম ইলংগেট হতে থাকে, এরকম করে লম্বা হয়ে ইলংগেট স্ট্রাকচার তৈরি করে নেয় যখন সেলের ডিভিশন হওয়া শুরু করে। তারপরে কি হয়, এরকম করে একটা সাইমে যাওয়ার সময় এই সেলটার, ব্যাকটেরিয়া সেলটার, ব্যাকটেরিয়া সেল মেমব্রেনটা কি হয় আরও ভেতরের দিকে কিন্তু যেতে থাকে, এরকম করে আস্তে আস্তে চলে যায়। আর এই দিকে যে দুটো নিউক্লিয়াস ইলংগেট হয়ে বর্ধিত হচ্ছে না বা এক্সটেন্ড হচ্ছে, সেটা কিন্তু এই দিকে একটা চলে আসে পার্ট নিউক্লিয়াস, এই দিকে একটা চলে আসে। এবং নেক্সট ফেজে কি হয় দেখা যায়, এই যে নিউক্লিয়াসটার মানে যে সেল মেমব্রেনটা এরকম করে দুটো পার্টে ভাগ হয়ে যায় ভেতর দিকে, আর এই দুটো জায়গাতে নিউক্লিয়াস প্রেজেন্ট থাকে। ঠিক আছে, এবং পরে এখানে কোনো মাইটোসিস মিওসিস কোথা দেখলে যেখানে প্রোফেজ হলো, মেটাফেজ হলো না, এখানে G1 S G2 M10 চললো, কিচ্ছু চলো না। ওই জন্য আমরা একে কী বলি? অ্যামাইটোটিক। ঠিক, তো তারপরে কী হবে,
এইরকম সাইজের দুটো সেলে আলাদা আলাদা হয়ে যাবে এরকম করে, যার মধ্যে সেল মেমব্রেনও থাকবে আর দুটো সেলে কনভার্ট হয়ে দুটো নিউক্লিয়াস দুটো সেলে চলে এলো। ঠিক আছে, এই যে জিনিসটাকে বলা হয় বাইনারি ফিশন, মানে একটা সেল থেকে কি তৈরি করলো, দুটো সেলে কনভার্ট হয়ে গেল। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে সেই ব্যাকটেরিয়া সেলের, এইটা হচ্ছে তোমার নিউক্লিয়াস, এটাকে বলবো আমরা নিউক্লিয়াস, এইটাকে বলবো আমরা সেল ওয়াল, বাইরের ওয়ালটাকে বলবো সেল ওয়াল, আর ভেতরেরটাকে বলা হয় সেল মেমব্রেন। ক্লিয়ার? বাইনারি ফিশন জিনিসটা এটা কার কথায় হয়, যে কিংডম মনেরা ব্যাকটেরিয়ার মধ্যে দেখা যায়। ক্লিয়ার? 2 নম্বর পড়বো আমরা পেরেনেশনটা। পেরেনেশন, এখানে কি দেখব, যে আমি বললাম যে এটা কোন কন্ডিশনে চলবে, আনফেভারেবল কন্ডিশনে। ফেভারেবল কন্ডিশনে দুটো হচ্ছে, একটা বাইনারি ফিশন আর স্পোর, আর স্পোরের ফর্মেশনের মাধ্যমে সেটা জেনারেট করতে পারে, সেটা নর্মাল ব্যাপার। কিন্তু এই আনফেভারেবল কন্ডিশন যে পেরেনেশন হয়, সেটা কখন হয়, ডিউরিং আনফেভারেবল কন্ডিশন। আনফেভারেবল কন্ডিশন, এই আনফেভারেবল কন্ডিশনে কী হবে, ব্যাকটেরিয়া ডু নট ডিভাইড, ব্যাকটেরিয়া কিন্তু ডিভাইড করা বন্ধ করে দেয়। তখন ও কি ফর্ম করে, তখন ও এই আনফেভারেবল কন্ডিশনে যে স্ট্রাকচারটা তৈরি করে সেটা হচ্ছে আন্ডারগো পেরেনেশন, এবং তার ফলে তৈরি হয় ফর্মেশন করে এন্ডোস্পার্ম ফর্মেশন, এন্ডোস্পোর ফর্মেশন। এটা কোন কন্ডিশন হয়, আর এটা হওয়ার পরে কোনো ধরনের ধরো হাই টেম্পারেচার, হাই তোমার পিএইচে এটাকে নষ্ট করতে পারে না। রেজিস্ট্যান্ট টু হাই টেম্পারেচার অ্যান্ড হাই পিএইচে কোনো রকম নষ্ট হয় না। ঠিক আছে, আর এক্ষেত্রে আমরা যে এক্সাম্পল পড়ব, কিছু প্যাথোজেনিক ব্যাকটেরিয়া আছে যার নাম হচ্ছে বেসিলাস, আর একটা হচ্ছে ক্লস্ট্রিডিয়াম। এরা আনফেভারেবল কন্ডিশনে এইরকম এন্ডোস্পার্ম গঠন করে, যা আনফেভারেবল কন্ডিশনে এইরকম এন্ডোস্পার্ম গঠন করার ফলে তারা নিজেকে প্রোটেক্ট করে রাখে এইসব হাই টেম্পারেচার, হাই পিএইচের থেকে। ঠিক, এইবার আমরা ব্যাকটেরিয়ার সেক্সুয়াল রিপ্রোডাকশন নিয়ে আলোচনা করব। কি হচ্ছে সেক্সুয়াল রিপ্রোডাকশন? আমি বললাম এদের ট্রু সেক্সুয়াল রিপ্রোডাকশন কিন্তু দেখা যায় না। শুধুমাত্র কি করতে পারে, এরা শুধু জেনেটিক ম্যাটেরিয়ালকে এক ব্যাকটেরিয়া থেকে অন্য ব্যাকটেরিয়াতে ট্রান্সফার করতে পারে। ওই জন্য এদেরকে কি বলা হয়, আমাদের সেক্সুয়াল বা জেনেটিক রিকম্বিনেশন বলা হয়ে থাকে। ঠিক, আর কি হয়, এই জন্য একে বলা হয় প্যারাসেক্সুয়ালি। এবং এই বেসিসে আর কেন হয় না এদের মধ্যে যা কেন গ্যামেটোজেনেসিস দেখা যায় না, না সিনগ্যামি, না হচ্ছে রিডাকশন ডিভিশন, এই কারণের জন্য এদের ট্রু সেক্সুয়াল রিপ্রোডাকশন কিন্তু দেখা যায় না। ঠিক, আর কি এদের যে আমাদের তিনটে ভাগে ভাগ করব, যেটা হচ্ছে কনজুগেশন, ট্রান্সফরমেশন আর হচ্ছে ট্রান্সডাকশন। এই তিনটে থ্রুতে কিন্তু আমাদের ব্যাকটেরিয়া সেক্সুয়াল রিপ্রোডাকশন করে থাকে। এইবারে আমরা বুঝবো কনজুগেশন, ট্রান্সফরমেশন আর ট্রান্সডাকশন। এইগুলো তোমাদের এনসিইআরটিতে নেই, তাই আমি কি করব, এইগুলোকে শুধু তোমাদের একটুকু জানানোর জন্য ব্রিফ একটা ইন্ট্রোডাকশন তোমাদের এইটা দিয়ে দেবো। কনজুগেশন, তারপরে ট্রান্সফরমেশন আর ট্রান্সডাকশন কী জিনিস ছোট্ট করে বলবো। ঠিক, ফার্স্ট আমরা দেখবো কনজুগেশনের উপর কাজ করেছিলেন কে, সেটা হচ্ছে লেডারবাগ আর হচ্ছে টাউটাম। আর এটা কোন ব্যাকটেরিয়ার উপরে কাজ করেছিলেন, সেটা হচ্ছে ইকোলাই ব্যাকটেরিয়া। সেই ইকোলাই ব্যাকটেরিয়ার মধ্যে দুটো ফ্যাক্টর পাওয়া যায়, একটা হচ্ছে এ প্লাস ব্যাকটেরিয়া, একটা হচ্ছে এ মাইনাস ব্যাকটেরিয়া। ঠিক আছে, এবারে এ প্লাস আর এফ মাইনাস কেন বলছে, কারণ এই যে ব্যাকটেরিয়ার মধ্যে এফ প্লাসমিড ব্যাকটেরিয়ার মধ্যে কি পাওয়া যায়, প্লাজমিড প্রেজেন্ট থাকে, প্লাজমিড কিন্তু দেখা যায় প্রেজেন্ট, আর এদের মধ্যে প্লাজমিড কিন্তু অ্যাবসেন্ট থাকে। এই জন্য এটাকে এ মাইনাস আর এটাকে এ প্লাস বলা হয়। আর এই প্লাজমিড এই ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কী হিসেবে কাজ করে, ফার্টিলিটি ফ্যাক্টর হিসেবে কাজ করে থাকে। ঠিক, এ প্লাস ব্যাকটেরিয়াকে এটাকে মেল হিসেবে কনসিডার করা হয়, যেহেতু এটা ডোনার, এদের মধ্যে প্লাজমিড আছে তাই একে ডোনেট করবে, এবং এটা রিসিপিয়েন্ট হিসেবে কাজ করে আমাদের একে কনসিডার করা হয় ফিমেল হিসেবে। এফ মাইনাস ব্যাকটেরিয়া হচ্ছে ফিমেল, এফ প্লাস ব্যাকটেরিয়া হচ্ছে তোমার মেল, এবং তার মধ্যে কি আছে, প্লাজমিড আছে। এবং এরা কি তৈরি করে, কনজুগেশন টিউব তৈরি করে, ক্যান ফর্ম কনজুগেশন
টিউব কিন্তু ফর্ম করতে পারে। কারা? এই এ প্লাজমি ব্যাকটেরিয়া। এবার কেমনভাবে হয় দেখো, ধরো এটা একটা ব্যাকটেরিয়া, ঠিক, এবং এই ব্যাকটেরিয়ার এর নিজস্ব ডিএনএ আছে, আর এই ব্যাকটেরিয়ার ধরো প্লাজমিড ডিএনএরও দেখা যায়, এটা হচ্ছে প্লাজমিড ডিএনএ। তাহলে এই প্লাজমিডটাকে আমরা কি হিসেবে কনসিডার করব, এই ব্যাকটেরিয়া কি হিসেবে কনসিডার করব, সেটা হচ্ছে এ প্লাস ব্যাকটেরিয়া, যেহেতু এর মধ্যে প্লাস্টিড আছে। আর প্লাস্টিড থাকার কারণে এর যে ব্যাকটেরিয়াটার বাইরের দিকে এরকম পিলি দেখা যায়, এগুলোকে বলবো পিলি। তাহলে ব্যাকটেরিয়ার এইটা হচ্ছে তার নিজস্ব ডিএনএ, মানে হচ্ছে মেন ডিএনএ, এইগুলো হচ্ছে পিলি, ব্যাকটেরিয়ার পিলি, আর এইটা হচ্ছে প্লাজমিডটা, ঠিক আছে, এটা হচ্ছে প্লাজমিড। এইবারে এইখানে তার কাছেই আর একটা ব্যাকটেরিয়া আছে, এই ব্যাকটেরিয়ার তার নিজস্ব ডিএনএ তো আছে, কিন্তু এর মধ্যে প্লাজমিডটা নেই। তাই এই ব্যাকটেরিয়াকে আমরা কি হিসেবে কনসিডার করব, এফ মাইনাস ব্যাকটেরিয়া। আর এফ মাইনাস হওয়ার জন্য এটা কোন ব্যাকটেরিয়া হবে, এটা হচ্ছে ফিমেল, আর এটা হবে মেল। এ শুধু ব্যাকটেরিয়াটা, এই যে প্লাজমিডটাকে এরা ডোনেট করবে। কীভাবে ডোনেট করবে দেখো, এই যে ব্যাকটেরিয়াটা এরা ফিজিক্যালি কাছাকাছি আসবে, একে অপরের কাছাকাছি আসবে, আর কাছাকাছি এলেই তারা কি করবে দেখো, এরকম যখন কাছাকাছি আসবে তখন এরা এখানে একটা টিউবের মতন স্ট্রাকচার তৈরি করবে। এই টিউবের স্ট্রাকচারটাকে আমরা কি বলবো, কনজুগেশন টিউব, এটাকে বলা হয় কনজুগেশন টিউব। আর এই যে পিলি কি করে, এই ব্যাকটেরিয়ার সাথে একটা অ্যাটাচমেন্ট করতে হেল্প করে, চিপকাতে সাহায্য করে পিলি, ঠিক আছে। তো এটা করার পরে তো এদের মধ্যে তো পিলিটা আছেই, এবং এদের মধ্যে জিনোমিক ডিএনএ আছে, এর মধ্যেও জিনোমিক ডিএনএ আছে। আর এর যে ডিএনএটা, প্লাজমিড ডিএনএটা, এইটার কিছু পার্ট এই ব্যাকটেরিয়ার মধ্যে এন্টার করতে থাকে। আর এন্টার করলে কি হবে, এই ব্যাকটেরিয়া পরে যখন এরকম করে আস্তে আস্তে ডিটাচ হয়ে যাবে, তখন দেখা যাবে যে এদের তো নিজস্ব তো জিনোমিক ডিএনএ তো আছেই, মেন ডিএনএটা, আর এর যে প্লাজমিডটা ছিল এরও কিন্তু প্লাজমিডটা চলে আসবে। আর যেহেতু প্লাজমিড চলে আসবে, তখন এই ব্যাকটেরিয়াটা কি হয়ে যাবে, এ প্লাস তো ছিল, এও কিন্তু কি হয়ে যাবে, এ প্লাস ব্যাকটেরিয়া হয়ে যাবে। তখন এক্ষেত্রে এও মেল শো করবে, এও হয়ে যাবে মেল, ঠিক আছে। আর এদের মধ্যে কি আসবে, পিলি চলে আসবে। এর মধ্যে তো ছিলই পিলি, এর মধ্যেও পিলি ফর্ম করে যাবে। এইভাবে যে ঘটনাটাকে বলবো আমরা কি, কনজুগেশন, এই ঘটনাকে বলা হয় কনজুগেশন। কেন, কনজুগেশন টিউবের মাধ্যমে গঠন করে এইখানকার তোমার এফ প্লাসের প্লাজমিড, সেটা হচ্ছে এফ মাইনাস ব্যাকটেরিয়ার প্লাজমিডের মধ্যে ট্রান্সফার করছে, এবং সেখানে এক ব্যাকটেরিয়া থেকে অন্য ব্যাকটেরিয়াতে যাচ্ছে, এবং সেখানে দুটো ব্যাকটেরিয়ার ফিজিক্যাল কন্ট্যাক্ট হচ্ছে, এবং তার ফলে এই প্লাজমিডটা একটা টেস্ট কনজুগেশন টিউব তৈরি করছে, যাতে এই প্লাজমিডটা ট্রান্সফার হয়ে সেকেন্ড এম মাইনাস ব্যাকটেরিয়ার কাছে যেতে পারে প্লাজমিডটা। এবং এই ব্যাকটেরিয়াটা যখন প্লাজমিড যখন গেন করলো, তখন এই ব্যাকটেরিয়াটা হয়ে গেল এফ প্লাস, মানে হচ্ছে মেল হয়ে গেল। আর এটাও আগে তো ছিল মেল, কেন ওর মধ্যে তো প্লাজমিড তো ছিলই। তাই এইখান থেকে কি দেখা গেল যে এফ প্লাস ইন্টু এফ মাইনাস হওয়ার কারণে কি হয়ে গেল, এফ প্লাসে কনভার্ট হয়ে গেল, ঠিক। নেক্সট যেটা সেকেন্ড আমরা রিপ্রোডাকশন পড়বো, যেটা হচ্ছে আমাদের ট্রান্সফরমেশন। সেখানে কে কাজ করেছিল, সেটা হচ্ছে ফ্রেডরিক গ্রিফিথ। ট্রান্সফরমেশনটা কোন ব্যাকটেরিয়ার উপরে কাজ করেছিল, সেটা হচ্ছে স্ট্রেপ্টোককাস নিউমোনিয়ার উপরে, ঠিক আছে। এই যে স্ট্রেপ্টোককাস বা অনেক সময় বলা হয় ডিপ্লোককাস, তো এই যে স্ট্রেপ্টোককাসের আবার কিন্তু দুটো স্ট্রেন দেখা যায়। একটা স্ট্রেনকে বলা হয় স্মুথ স্ট্রেন, বা অনেক সময় বলা হয় এস স্ট্রেন, আর এইটাকে বলা হয় রাফ স্ট্রেন বা আর স্ট্রেন বলা হয়ে থাকে, ঠিক। এই যে স্মুথ স্ট্রেনটা, এটা হচ্ছে ভিরুলেন্ট প্রকৃতির। ভিরুলেন্ট মানে হচ্ছে সেটা হচ্ছে প্যাথোজেনিক, মানে হচ্ছে ডিজ কজ করে, এই ব্যাকটেরিয়াটা ডিজ কজ করে, এই স্ট্রেনটা, বা প্যাথোজেনিক বলবো।
কারণ এই প্যাথোজেনিক কারণ হচ্ছে এর মধ্যে কী থাকে, ডিউ টু ক্যাপসুল প্রেজেন্ট থাকে। ক্যাপসুল মানে হচ্ছে যে গ্লাইকোলাইসিস, ব্যাকটেরিয়ার যে উপরে সেল ওয়ালের উপরে যে আরেকটা লেয়ার থাকে সেটাকে বলা হয় গ্লাইকোক্যালিক্স। সেই গ্লাইকোক্যালিক্সের মধ্যে একটা পার্ট হচ্ছে ক্যাপসুল থাকার কারণে সেই পার্টটা, এই S10টা খুব ভিরুলেন্ট হয়ে থাকে এবং ডিসকজ করে, এবং মাইসের মধ্যে ইনজেক্ট করলে সেই মাইসটা কিন্তু মারা যাবে। আর এই R10 এটা কিন্তু নন ভিরুলেন্ট প্রকৃতির হয়, মানে নন প্যাথোজেনিক, কোনো ডিজিজ কজ করে না। কারণ এদের মধ্যে এদের যে ক্যাপসুলটা, এদের ক্ষেত্রে ক্যাপসুলটা অ্যাবসেন্ট থাকে। মানে এটা ধরো সেল ওয়াল, এই ব্যাকটেরিয়ার এই সেল ওয়ালের উপরে এই ক্যাপসুলটা প্রেজেন্ট থাকে। এই ক্যাপসুলটা প্রেজেন্ট থাকার কারণে এটা হচ্ছে ক্যাপসুল, আর এটা হচ্ছে সেল ওয়াল, আর এই ক্যাপসুলটাই ডিসকজ করে এই মাইসটার উপরে। আর কি করে, আর এদের ক্ষেত্রে শুধুমাত্র সেল ওয়ালটা প্রেজেন্ট থাকে, সেল ওয়ালটা থাকে, এটা শুধু অনলি সেল ওয়াল থাকে। আর এদের মধ্যে কিন্তু এই ক্যাপসুলটা থাকে না বলে এই রাফ স্টেনটা বা R10টা কিন্তু নন ভিরুলেন্ট কন্ডিশনে হয়ে থাকে। ঠিক, এরপরে কি করে, এই আমাদের ফ্রেডরিক গ্রিফিথ কাজ করেন, হি ইনজেক্টেড মাইস উইথ, এইবারে কি করে, এই যে S10 আর R10কে মাইসের মধ্যে ইনজেক্ট করে দেখেন যে কী কী কন্ডিশন কী ঘটতে পারে। কারণ এইটা S10টা যখন আমি মাইসের মধ্যে এন্টার করবো, S10টা কী হবে, ভিরুলেন্ট বা প্যাথোজেনিক, তাই মাইসটা মারা যাবে। আর R10টা যেটা নন ভিরুলেন্ট সেক্ষেত্রে মরবে না। কেবল দেখো ফার্স্ট এক্সপেরিমেন্ট করেন, R10টাকে দেন, R10টা মাইসের মধ্যে যখনই এন্টার করেন তখন মাইসটা দেখছে লাইফ, এটা বেঁচে আছে এই ব্যাকটেরিয়াটা, সেই রকম কন্ডিশনে মাইসটা যখন দিচ্ছে সেই মাইসটা কিন্তু সারভাইভ, বেঁচে যাচ্ছে, কোনো রকম অসুবিধা নেই। যখনই S10টাকে দেওয়া হচ্ছে মাইসের মধ্যে, এটা হচ্ছে লাইফ দেওয়া হচ্ছে, তখন কিন্তু মাইসটা কিন্তু মারা যাচ্ছে, মারা যাচ্ছে। আর থার্ড এক্সপেরিমেন্ট করেন কি, এই S10কে হিট কিল করেন, মানে এই ব্যাকটেরিয়াটাকেই কিন্তু মেরে দেওয়া হয়, এই ব্যাকটেরিয়াকেই মেরে দিয়ে তারপরে হচ্ছে মাইসের মধ্যে এন্টার করলে সেটা দেখা যাচ্ছে মাইসটা কিন্তু বেঁচে যাচ্ছে। ঠিক আছে, কেননা যখনই ইয়েটাকে S10টাকে মানে স্মুথ S10টাকে যখনই আমরা হিট করছি তখন এর ব্যাকটেরিয়ার যে ক্যাপসুলটা, এই ক্যাপসুলটা কিন্তু বাইরের দিকে নষ্ট হয়ে যাচ্ছে। আর নষ্ট হওয়ার জন্য শুধুমাত্র পড়ে যাচ্ছে সেল ওয়ালটা, আর শুধুমাত্র সেল ওয়াল কিন্তু মাইসটাকে কিন্তু ড্যামেজ করতে বা মারতে পারে না, তার জন্য মাইসটা কিন্তু সার্ভাইভ করে যায়, বেঁচে যাচ্ছে। কিন্তু ফোর্থ যে এক্সপেরিমেন্টটা করা হয়, কি হয়, R10কে নেই, R10কে লাইফ নেয়। R10 যদি লাইফ না হয় তাহলে কি দেখেছি, মাইসটা কিন্তু বেঁচে থাকছে, কারণ R10টা কিন্তু নন ভিরুলেন্ট, নন প্যাথোজেনিক, তার জন্য মাইসটা বেঁচে যাবে। এবং সেই সাথে আমরা কি করব, এই S10কে নেব এবং X10কে আমরা হিট কিল করব, নিয়ে এদেরকে একসাথে রেখে আমি মাইসের মধ্যে এন্টার করানোর পর দেখে যাচ্ছে মাইসটা কিন্তু মারা যাচ্ছে। এটা কি করে সম্ভব, কেননা R10 যখন শুধুমাত্র দিচ্ছি তখনও কিন্তু বেঁচে যাচ্ছে, S10কে যখন হিট কিল করে যাচ্ছি তখনও মাইসটা বেঁচে যাচ্ছে। যখন এই দুটো কন্ডিশনকে একসাথে রেখে যখন মাইসের মধ্যে বডির মধ্যে ইনজেক্ট করে দিচ্ছি তখন কিন্তু মাইসটা কেন মারা যাচ্ছে, এটা কারণ কি, কারণ হচ্ছে এইটাই যে এটা ধরো R10-এর সেল ওয়াল এবং এর মধ্যে ধরো R10-এর ডিএনএ আছে, এটা হচ্ছে R10-এর ডিএনএ আছে। এইবার আমি যখন S10কে ধরো এই S10 আছে, এটা হচ্ছে ধরো S10-এর মধ্যে ডিএনএ আছে, আবার এর উপরে ক্যাপসুলও আছে। এইবারে ধরো আমি হিট কিল করে দেওয়ার জন্য এই ক্যাপসুলটা কি হয়েছে, নষ্ট হয়ে গেছে। কার, এই S10-এর ব্যাকটেরিয়ার হিট কিল করার জন্য এই ক্যাপসুলটা নষ্ট হয়ে গেছে। এরপরে কি হয়েছে, এই S10-এর যে ডিএনএটা যখন একই মিডিয়ামে রাখার কারণে এদেরকে একসাথে রেখেছি, তো এটা R10, এটা আছে S10, এই S10-এর আর R10-এর ডিএনএকে একসাথে একই মিডিয়ামে রাখার জন্য এর যে ডিএনএটা ট্রান্সফার করে এই R10-এ চলে যাবে। R10কে আমরা হিট কিল করি না, এ কিন্তু লাইফে আছে, এ বেঁচে আছে। তো আমরা যখন একটা টেস্ট টিউবে তোমার কি আছে, R10 লেখা হচ্ছে, একটা টেস্ট টিউবে হিট কিল করা S10 রাখা আছে। সেই S10কে যখন হিট কিল করা S10কে যদি এই টেস্ট টিউব থেকে আমি এই টেস্ট টিউবে যখন রাখবো তখন এই হিট কিল করা S10-এর ডিএনএটা কিন্তু নষ্ট হয়নি, ডিএনএটা কিন্তু ডিনেচার হয়ে আলাদা হয়ে গেছে।
কিন্তু যখনই আর স্ট্র্যান্ডের ক্ষেত্রে এসছে তখন কি হচ্ছে, এই যে এস স্ট্র্যান্ডের যে ডিএনএটা সেটা ট্রান্সফার করে কোথায় চলে আসছে, আর স্ট্র্যান্ডে। আর আর স্ট্র্যান্ডে আসার কারণে এই আর স্ট্র্যান্ডটা, ধরো এটা তো আর স্ট্র্যান্ড, এটা তো আর স্ট্র্যান্ড, আর এইটা হচ্ছে এস স্ট্র্যান্ড, ঠিক আছে, এটা হচ্ছে আর স্ট্র্যান্ড, এটা হচ্ছে এস স্ট্র্যান্ড, এরকম 2 নাম্বার দেওয়া হয়, ঠিক। তো এরপরে কি হয়, এই যে আর স্ট্র্যান্ডটা ডিএনএ তো আর ডিএনএ চলেছে, এস স্ট্র্যান্ডের ডিএনএ চলে আসার কারণে এই ডিএনএ কি করতে পারে, প্রোটিন তৈরি করতে পারে। আর প্রোটিন তৈরি করলে এর উপরে একটা লেয়ারটা তৈরি করে, আর এই লেয়ারটা যখনই তৈরি করবে তখন এই আর স্ট্র্যান্ডটা কিসে কনভার্ট হয়ে গেল, এস স্ট্র্যান্ডে কনভার্ট হয়ে গেল। আর এস স্ট্র্যান্ড হয়ে যাওয়ার জন্যই এ কিন্তু ভিরুলেন্ট হয়ে গেল, আর ভিরুলেন্ট হয়ে যাওয়ার জন্যই এই কি হয়ে যাচ্ছে, আমাদের মাইসটা কিন্তু মারা যাচ্ছে। এই যে ট্রান্সফরমেশন, এইটা হচ্ছে ট্রান্সফরমেশন, এই ঘটনাকে বলা হয় ট্রান্সফরমেশন। কারণ আর স্ট্যান্ডটা এস স্ট্যান্ডে কনভার্ট হলো বা ট্রান্সফর্ম করলো, এই ঘটনাকে বলা হয় ট্রান্সফরমেশন। এইখানে কিন্তু আর স্ট্যান্ডের যে ডিএনএটা আর এখানে আর স্ট্যান্ডের যে ব্যাকটেরিয়াটা সেটা কিন্তু মিডিয়াম থেকে কালেক্ট করেছে অন্য ব্যাকটেরিয়া, মানে এস স্ট্যান্ডের ব্যাকটেরিয়াটাকে। ও কোনো ফিজিক্যাল কন্ট্যাক্ট করেনি, এর মধ্যে জয়েন হলো, কনজুগেশন টিউব তৈরি করলো, তা করেনি। এটা কি করলো, তার মিডিয়াম থেকে কিন্তু ডিএনএটাকে নিয়ে ও কিন্তু আলাদা একটা ব্যাকটেরিয়াতে কনভার্ট হলো, যেটাকে বলবো আমরা এস স্ট্যান্ড, ঠিক আছে। আর এই ঘটনাকে আমরা কি বলবো, আমরা ট্রান্সফরমেশন। ক্লিয়ার। নেক্সট হচ্ছে ট্রান্সডাকশন। এইখানে কে করেছিল, কাজটা করেছিল জিন্ডার আর হচ্ছে আমাদের লিডারবার্গ। আর এটা কোন ব্যাকটেরিয়ার উপরে কাজ করেছে, সেটা হচ্ছে সালমোনেলা টাইফি। এটা কি কজ করে, এটা হচ্ছে টাইফয়েড কজ করে, ঠিক। আর এই ক্ষেত্রে কি হয়, আমরা দুটো ক্ষেত্রে দেখলাম যে ব্যাকটেরিয়া টু ব্যাকটেরিয়া কিন্তু ট্রান্সফার করছে। একটা ব্যাকটেরিয়া টু ব্যাকটেরিয়া ট্রান্সফার করলে তখন আমরা বলছি কনজুগেশন, আর একটা যে ব্যাকটেরিয়া যখন মিডিয়াম থেকে কালেক্ট করছে তখন তাকে বলছে ট্রান্সফরমেশন। আর এইটা যে ট্রান্সডাকশনে যেটা করবো, যে ব্যাকটেরিয়ার যে জিনোম যে ট্রান্সফার করবে সেটা কার থ্রুতে করবে, সে জেনেটিক মেটেরিয়াল, চেঞ্জ ইন জেনেটিক মেটেরিয়াল অফ ব্যাকটেরিয়া, মানে ব্যাকটেরিয়ার যে জেনেটিক মেটেরিয়াল সেটা কার থ্রুতে যাবে, ডিউ টু ভাইরাস বা ব্যাকটেরিওফাজ, বা ভাইরাসের থ্রুতে যাবে একটা ব্যাকটেরিয়া থেকে অন্য ব্যাকটেরিয়ার মধ্যে ডিএনএ। সেটা সেই প্রসেসটা হচ্ছে লাইসোজেনিক আর লাইটিক সাইকেলের মাধ্যমে যাবে। সেটা কিভাবে, চলো দেখা যাক। কি হয়, ধরো এটা হচ্ছে ব্যাকটেরিয়া, এই ব্যাকটেরিয়ার ওর নিজস্ব কিন্তু কি আছে, জিনোম আছে বা ডিএনএ আছে, ঠিক। এইবারে এইখানে ধরো এই ভাইরাস, এইখানে ভাইরাস এই ব্যাকটেরিয়াকে অ্যাটাক করেছে। এই যে ভাইরাসের মধ্যে ওরও কিন্তু নিজস্ব ডিএনএ আছে, তাহলে এর যে এটাকে আমরা বলবো ভাইরাল ডিএনএ বা ভাইরাসের ডিএনএ, আর এইটা হচ্ছে আমাদের ব্যাকটেরিয়াল ডিএনএ, ঠিক। এইবারে কি হবে, এই যে ভাইরাসটা তখন এর যে ডিএনএটা বা জিনোমটাকে কোথায় ট্রান্সফার করবে, ব্যাকটেরিয়ার মধ্যে ট্রান্সফার করবে। তাহলে ব্যাকটেরিয়ার মধ্যে ট্রান্সফার করলে কি হবে, ধরো সেই এটা হচ্ছে ব্যাকটেরিয়া, এইবারে এইখানে সেই জিনোমটা চলে আসবে, কার জিনোম, ভাইরাল জিনোমটা এখানে চলে আসবে। তাই এইখানে ভাইরাসটার ডিএনএটা এখানে থাকবে না। এইবারে কী করবে, এই যে ভাইরাসের ব্যাকটেরিয়ার যে ডিএনএটার মধ্যে এই যে কিন্তু এখানের মধ্যে ইনসার্টেড হবে, মানে হচ্ছে ইনকর্পোরেট করবে ব্যাকটেরিয়াল ডিএনএর মধ্যে নিয়ে। এই যে ব্যাকটেরিয়াটা কি করবে, এই ব্যাকটেরিয়াল জিনোমের মধ্যে যখন এন্টার করে যাবে, এটা হচ্ছে ব্যাকটেরিয়াল জিনোম, আর এইখানে যে ভাইরাসের জিনোমটা এইখানে গিয়ে জাস্ট এন্ট্রি করে নেবে। এর ফলে এই ব্যাকটেরিয়াটা তো হোস্ট, কার হোস্ট, এই ভাইরাসের হোস্ট, এই যে আমাদের ব্যাকটেরিয়াটা, এই ব্যাকটেরিয়ার সমস্ত মেকানিজমকে ইউটিলাইজ করে ও কিন্তু এই যে ভাইরাল জিন থেকে ভাইরাসের প্রোডাক্ট কিন্তু বানাতে থাকবে, ওর নাম্বার কিন্তু বাড়াতে থাকবে এইখানের মধ্যে, ঠিক আছে, ভাইরাসের পার্টগুলো বানাতে থাকবে। আর এইখানে ডিএনএ আছে, ভাইরাসের ডিএনএ। এর ফলে কী হয়, যে এই ব্যাকটেরিয়ার মধ্যেই যখন এই ভাইরাসের নাম্বার ব্যাকটেরিয়ার মধ্যে বাড়াতে থাকবে, আর ও কোথা থেকে বানাচ্ছে, যে ব্যাকটেরিয়ার যে হোস্ট বডির মধ্যে যে থেকে, মানে ব্যাকটেরিয়াটা হচ্ছে এখন হোস্ট, কার হোস্ট, এই ভাইরাসটা। এবং সেখান থেকে ও যখন ওর প্রোজেনি ওদের নাম্বার বাড়াচ্ছে, তখন আস্তে আস্তে বাড়তে বাড়তে তখন এই যে ডিএনএ ব্যাকটেরিয়া ডিএনএ জিন কোথায় আসবে, এই ভাইরাসের মধ্যেও কিন্তু আসতে থাকবে।
ঠিক আছে, মানে আছে ব্যাকটেরিয়ার যে ডিএনএ, সেই ডিএনএ যখন এর মেশিনারিটায় বা এর মেকানিজমটাকে ইউজ করে যখন এর প্রোডাক্ট যখন তৈরি করবে, তখন ব্যাকটেরিয়ার ডিএনএ এই ভাইরাসের মধ্যে চলে আসবে। তারপরে কী হবে, যখন এদের নাম্বার, এই ভাইরাসের নাম্বার এই ব্যাকটেরিয়ার মধ্যে অনেক বেড়ে যাবে, তখন একটা সময় কী হবে, এই যে ব্যাকটেরিয়াটাকে জাস্ট রাপচার করে বেরিয়ে পড়বে, একদম ফাটিয়ে বেরিয়ে পড়বে। এদের নাম্বার যখন অনেক নাম্বারে বেড়ে যাবে, যখন অনেক নাম্বারে বেড়ে যাবে, তখন এই ব্যাকটেরিয়া, এই যে ভাইরাসগুলো তখন বাইরের দিকে বেরিয়ে চলে আসবে, এবং সেই ভাইরাসের ডিএনএর মধ্যে ব্যাকটেরিয়ার ডিএনএও ঢুকে আছে। এইবারে এই যে ভাইরাসগুলো যখন এইখান থেকে বেরিয়ে এসে আবার যখন নতুন কোনো ব্যাকটেরিয়াকে অ্যাটাক করবে, তখন এই যে ভাইরাসটার ভেতরে যে ডিএনএটা আছে, সেই ডিএনএর মধ্যে এই ব্যাকটেরিয়ার জিনোমটা, এই ব্যাকটেরিয়ার ডিএনএর কিছু পার্ট কিন্তু এই ভাইরাসটার মধ্যেও আছে। এইবারে যখন এটা হচ্ছে আদার ব্যাকটেরিয়া, এই অ্যানাদার একটা ব্যাকটেরিয়াকে যখন অ্যাটাক করবে, তখন এর ডিএনএ চলে আসবে কোথায়, এই ব্যাকটেরিয়ার মধ্যে, এবং এই ব্যাকটেরিয়াটার যে ডিএনএ, সেটা ভাইরাসের ডিএনএর মধ্যে আছে। আর ব্যাকটেরিয়ার যে এটা আদার্স ব্যাকটেরিয়ার যে জিনোম, ঠিক আছে, যখন এর মধ্যে যখন আবার ইনকর্পোরেট করবে, তখন এই ভাইরাসের ডিএনএর মধ্যে যখন এই ব্যাকটেরিয়ার ডিএনএটা যখন থাকবে, তখন এই ডিএনএ, ব্যাকটেরিয়ার ডিএনএ আর এইখানকার এই অ্যানাদার ব্যাকটেরিয়ার একটা ডিএনএর সাথে কিন্তু কী হবে, আবার মিট করবে। এই যে আমি বললাম যে জেনেটিক মেটেরিয়াল একটা ব্যাকটেরিয়া থেকে অন্য ব্যাকটেরিয়া যখন ট্রান্সফার করছে, এটা যার থ্রুতে করছে, সেটা হতে পারে ব্যাকটেরিয়া টু ব্যাকটেরিয়া, সেটা হতে পারে ব্যাকটেরিয়া একটা কোনো মিডিয়াম থেকে নিচ্ছে, তখন আমরা ট্রান্সফরমেশন বলছি। যখন ফিজিক্যাল কন্ট্যাক্ট করছে ব্যাকটেরিয়া, তখন যখন প্লাজমিড ডিএনএকে নিচ্ছে, তখন তাকে বলছি কনজুগেশন। আর এই যে এই ব্যাকটেরিয়া যখন তার জিনোমিক মেটেরিয়াল যখন নিচ্ছে অন্য কোনো একটা ব্যাকটেরিয়ার, তখন কার থ্রুতে নিচ্ছে, সেটা হচ্ছে ভাইরাসের থ্রুতে নিচ্ছে। তখন এই যে ঘটনাকে আমরা কি বলবো, ট্রান্সডাকশন। ভালো করে আমি একবার রিপিট করছি তিনটেকেই। কনজুগেশন মানে হচ্ছে দুটো ব্যাকটেরিয়া একে অপরের সাথে কাছে এসে একজন থাকছে এফ প্লাস প্লাজমিড, একটা থাকছে এফ মাইনাস প্লাজমিড, ঠিক আছে। এইবারে এফ প্লাস প্লাজমিড মানে হচ্ছে যার মধ্যে প্লাজমিডটা আছে, এবং ওরা কাছাকাছি আসার ফলে কী হচ্ছে, এইখানকার প্লাজমিড এই ব্যাকটেরিয়ার মধ্যে প্লাজমিডটা ট্রান্সফার করছে, এবং তার ফলে এর প্লাজমিড ডিএনএতে যাওয়ার কারণে কিন্তু প্লাজমিড ডিএনএ পাওয়ার কারণে এটাও প্লাস, এইটা মাইনাস ছিল সেটা প্লাসে হয়ে যাচ্ছে। এই ঘটনাকে বলবো কনজুগেশন। ট্রান্সফরমেশন হচ্ছে কোনো যদি ব্যাকটেরিয়া, ধরো কোনো একটা ব্যাকটেরিয়া, ওর যদি ব্যাকটেরিয়াটা মারা গিয়ে যদি ওর ডিএনএটা যদি মিডিয়ামে কোনো একটা জায়গাতে পড়ে থাকে, তখন এই ব্যাকটেরিয়াটা ওইখান থেকে কালেক্ট করে যদি নেয়, ধরো পাশে পড়ে আছে, সেই ব্যাকটেরিয়াটা ওখানে গিয়ে ওই মিডিয়াম থেকে তোমার এই ব্যাকটেরিয়ার ডিএনএটা যখন কালেক্ট করলো, তখন তাকে বললো ট্রান্সফরমেশন। আর ট্রান্সডাকশন হচ্ছে যখন ভাইরাস যখন একটা ব্যাকটেরিয়ার ডিএনএ যখন অন্য ব্যাকটেরিয়ার ডিএনএতে যখন নিয়ে যাচ্ছে ভাইরাসের থ্রুতে, ভাইরাস হচ্ছে, তখন তাকে আমরা বলছি ট্রান্সডাকশন। ঠিক, তাহলে এইখানে আমরা সেক্সুয়াল রিপ্রোডাকশন যেটা শেষ হলো, মানে মোড অফ রিপ্রোডাকশন শেষ হলো। এইবারে যে কিংডম মনেরাকে দুটো পার্টে ভাগ করে, একটা হচ্ছে ইউ ব্যাকটেরিয়া, একটা হচ্ছে আর্কি ব্যাকটেরিয়া, সেইটা নিয়ে আমরা চলো পড়ি। এবারে দেখো আর্কি ব্যাকটেরিয়া কী হয়, এক্সট্রিম হ্যাবিটেটে থাকে, মানে হচ্ছে একদম এক্সট্রিম হট, এক্সট্রিম কোল্ড, এইসব এরিয়াতে এই আর্কি ব্যাকটেরিয়া দেখা যায়। ঠিক, এদের কারণ কি, এইসব এক্সট্রিম জায়গাতে থাকার কারণ কি, ডিউ টু সেল ওয়াল। এই সেল ওয়ালের যে কেমিক্যাল কম্পোজিশন, সেইটার কারণে হয়ে থাকে। আর সেই সেল ওয়ালটা কী টাইপের সেল ওয়াল হয়, এটা হয় সিউডো মিউরিন। এই কেমিক্যাল কম্পোজিশন থাকার কারণে এদের মধ্যে থাকে ন্যাক, ঠিক আছে, এন অ্যাসিটাইল গ্লুকোসেমাইন। ঠিক, আর এই সেল ওয়ালের কম্পোজিশনের কারণে এরা এক্সট্রিম কন্ডিশনে থাকতে পারে। এমনি নর্মাল যে ব্যাকটেরিয়া, যেটা ইউ ব্যাকটেরিয়া, যেমন পড়বো সায়ানোব্যাকটেরিয়া, এরা কিন্তু, বা নস্টো, ক্যানাবিনা, অসিলেটোরিয়া, এইসব ব্যাকটেরিয়া কিন্তু এক্সট্রিম কন্ডিশনে থাকতে পারবে না, যারা হচ্ছে ইউ ব্যাকটেরিয়ার আন্ডারের মধ্যে পড়ে। কিন্তু আর্কি ব্যাকটেরিয়া এরা এক্সট্রিম কন্ডিশনে থাকতে পারে। তার জন্য এই এক্সট্রিম কন্ডিশন বা এক্সট্রিম হ্যাবিটেট থাকার জন্য সেই হ্যাবিটেট অনুযায়ী আমরা আর্কি ব্যাকটেরিয়াকে তিন ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে মেথানোজেন্স
হ্যালোফাইলস আর হচ্ছে থার্মো অ্যাসিডোফাইলস। ফার্স্ট আমরা দেখি মেথানোজেন। মেথানোজেন ব্যাকটেরিয়া সেটা হচ্ছে অব্লিগেট অ্যানারোব হয়। অব্লিগেট ওয়ার্ডটার মানেই বলেছিলাম মাস্ট হবে, যে মানে যদি অব্লিগেট অ্যানারোব লেখা থাকে তাহলে সে মাস্ট অ্যানারোবিক কন্ডিশন, মানে হচ্ছে ইন অ্যাবসেন্স অফ অক্সিজেনে সে ফুডকে অক্সিডেশন করাতে পারে, মানে হচ্ছে সে কিন্তু সে অ্যানারোবিক রেসপিরেশনের থ্রুতে হয় এই মেথানোজেন। আর কি কেমো অটোট্রপ। কেমো অটোট্রপ বলেছিলাম যে ফটো অটোট্রপ কী ছিল, লাইটের প্রেজেন্সে কিন্তু সে খাবার বানাচ্ছিল, কিন্তু এ কেমিক্যাল অটোট্রপ কিন্তু আমাদের লাইটের কোনো প্রয়োজন পড়ে না, এই কেমিক্যাল রিয়াকশনের থ্রুতে কিন্তু খাবারকে প্রডিউস করতে পারে এবং এটিপি জেনারেট করতে পারে এবং তার ফলে সে ফুডকে কনজিউম করতে পারে। নেক্সট হচ্ছে সার্ভাইভ ইন মার্সি এবং সেলাইন এরিয়ার মধ্যে কিন্তু এরা কিন্তু সার্ভাইভ করতে পারে, মানে এক্সট্রিম মার্সি এরিয়া বলতে জলাভূমি এইসব জায়গাগুলো বলছে, সেই জায়গাতে কিন্তু এই মেথানোজেন থাকে। তাছাড়া এই মেথানোজেন দেখা যায় কোথায়, গাট অফ রুমিনেন্ট অ্যানিমালস। রুমিনেন্ট অ্যানিমালস মানে হচ্ছে যারা হচ্ছে কাউ বাফেলো, মানে যে গরু, যারা হচ্ছে মহিষ, এইসব ইয়ের ক্ষেত্রে কী হয়, ওদের কিন্তু স্টমাকের মধ্যে এইসব মেথানোজেন ব্যাকটেরিয়া থাকে। আর এই ব্যাকটেরিয়া থাকার কারণে ওদের কেন হয়, আমাদের গরু কি খায়, যে ঘাস খায়, ঘাসের মধ্যে কি থাকে, সেলুলোজ থাকে, আর সেলুলোজকে ডাইজেস্ট করার জন্য অ্যানিম্যাল বডিতে কিন্তু সেলুলোজ এনজাইম কিন্তু প্রেজেন্ট থাকে না। এই মেথানোজেন ব্যাকটেরিয়া কিন্তু সেলুলোজ এনজাইমটা কিন্তু প্রডিউস করে, তার ফলে ওইখানে ঘাসের মধ্যে বা গাছের পাতার মধ্যে যে সেলুলোজ আছে সেটাকে ডাইজেস্ট করতে হেল্প করে, এবং তার ফলে ওই যে কাউয়ের ডাং বা গোবর থেকে কি তৈরি হয়, বায়োগ্যাস তৈরি করে। আর বায়োগ্যাসটা কি গ্যাস, সেটা হচ্ছে মিথেন গ্যাস। এই মিথেন গ্যাস থেকেই ঠিক আছে বায়োগ্যাসটা তৈরি হয়ে থাকে। সেক্ষেত্রে আমরা এক্সাম্পল পড়ব মেথানোব্যাকটেরিয়াম, মেথানোককাস, এই মেথানোজেনের এক্সাম্পল। এবারে নেক্সট যদি দেখি তাহলে হচ্ছে হ্যালোফাইলস। হ্যালোফাইলস কি, হ্যালোফাইলস হচ্ছে যারা এক্সট্রিম সল্টি এরিয়ার মধ্যে যারা নিজেকে সার্ভাইভ করে বাঁচিয়ে রাখতে পারে, সেগুলোকে বলবো, সেই সব ব্যাকটেরিয়াকে বলবো হ্যালোফাইলস ব্যাকটেরিয়া। তারা কি হয়, তারা হচ্ছে অব্লিগেট অ্যানারোব হয়। অব্লিগেট ওয়ার্ডটার মানে হচ্ছে মাস্ট, এবং অ্যানারোব হচ্ছে সেটা হচ্ছে ইন অ্যাবসেন্স অফ অক্সিজেনের প্রেজেন্সে তারা কিন্তু সার্ভাইভ করে থাকে বা রেসপিরেশন করে থাকে। আর হচ্ছে এরা হচ্ছে হেটেরোট্রপ। হেটেরোট্রপের মধ্যে আমরা পড়েছিলাম অলরেডি আগের লেকচারে যে হেটেরোট্রপ তিনটে ভাগে ভাগ করা যায়, একটা প্যারাসাইটিক, সিম্বায়োটিক আর হচ্ছে স্যাপ্রোফাইটিক। এরা এই তিনটে কন্ডিশনে থাকতে পারে। আর কি এদের এক্সাম্পল হচ্ছে তোমার হ্যালোব্যাকটেরিয়াম, আর একটা হচ্ছে তোমার হ্যালোকক্কাস। এবার নেক্সট আমরা যদি দেখি থার্মো অ্যাসিডোফাইল। থার্মো ওয়াটার মানেই বুঝতে পারছো টেম্পারেচার, থার্মো ওয়াটার মানেই হচ্ছে টেম্পারেচার। আর অ্যাসিডোফাইল মানে হচ্ছে যেখানে পিএইচকে আমরা কনসিডার করব, ঠিক আছে। পিএইচ কমে যাওয়া মানে অ্যাসিডিক, আর পিএইচ বেড়ে যাওয়া মানে হচ্ছে বেসিক হয়ে যাচ্ছে। এর ফলে কী হয়, এই থার্মো অ্যাসিডোফাইল ব্যাকটেরিয়া এরা হচ্ছে হাই টেম্পারেচার এবং হাই পিএইচে, মানে হচ্ছে খুব লো পিএইচে, হাই পিএইচ বলবো না, খুব লো পিএইচে কিন্তু এরা সার্ভাইভ করতে পারে। কীরকম হাই টেম্পারেচার হচ্ছে মোর দেন 80 ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি যদি হয়ে যায় সেই ব্যাকটেরিয়াও কিন্তু সার্ভাইভ করে যেতে পারে। আর পিএইচ মানে হচ্ছে যে লো, যদি পিএইচ যদি 2-এরও কম হয়ে যায় সেখানেও কিন্তু আমাদের এই থার্মো অ্যাসিডোফাইল ব্যাকটেরিয়া কিন্তু সার্ভাইভ করে। তার জন্য বলছে এদেরকে কোথায় দেখা যায়, হট স্প্রিং এইসব এরিয়ার মধ্যে দেখা যায় এই থার্মো অ্যাসিডোফাইল ব্যাকটেরিয়া। আর কি এরা হচ্ছে ফ্যাকাল্টেটিভ অ্যানারোবিক। ফ্যাকাল্টেটিভ অ্যানারোবিক মানে হচ্ছে, এটাই বলেছিলাম, ফ্যাকাল্টেটিভ অ্যানারোবিক যেখানে লেখা থাকবে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি সে অ্যারোবিক, সে অ্যাকচুয়ালি কিন্তু অ্যারোবিক। তাই ফ্যাকাল্টেটিভ অ্যানারোবিক মানে হচ্ছে সে কিন্তু অক্সিজেনের প্রেজেন্সে বেঁচে থাকে, যদি কোনো কারণে সে এমন একটা সিচুয়েশানে চলে এলো যেখানে অক্সিজেন নেই, সেই সব জায়গাতে কিন্তু নিজেকে সুইচ করে নিতে পারে অ্যানারোবিক কন্ডিশনে। তাই জন্য এই সব ব্যাকটেরিয়া হচ্ছে ফ্যাকাল্টেটিভ অ্যানারোবিক বলা হয়। আর কি এরা হচ্ছে কেমোসিনথেটিক হয়ে থাকে, ওকে। আর এক্সাম্পল হচ্ছে থার্মোপ্লাজমা আর হচ্ছে থার্মোপ্রোটিয়াস, এগুলো হচ্ছে তোমার হচ্ছে থার্মো অ্যাসিডোফাইলের এক্সাম্পল। তো এইটাই হচ্ছে তোমার আর্কি ব্যাকটেরিয়া, যে আর্কি ব্যাকটেরিয়া যেটা হচ্ছে এক্সট্রিম হ্যাবিটেটে নিজেকে সার্ভাইভ করে নিজেকে বাঁচিয়ে রাখতে পারে। ঠিক এইবারে আমরা আর্কি ব্যাকটেরিয়া পরে পড়বো আমরা ইউ ব্যাকটেরিয়া, যেটা হচ্ছে কিংডম মনেরার সেকেন্ড পার্ট। চলো দেখা যাক। এইবার আমরা দেখব ইউ ব্যাকটেরিয়া, যেটা হচ্ছে কিংডম মনেরার সেকেন্ড পার্ট। ঠিক, তো এই ইউ ব্যাকটেরিয়াকে কি বলবো, ইউ ওয়াটার মানে হচ্ছে ট্রু, তাই একে বলবো ট্রু ব্যাকটেরিয়া। ঠিক, আর এই ব্যাকটেরিয়ার মধ্যে, ইউ ব্যাকটেরিয়ার মধ্যে সেল ওয়াল, রিজিড সেল ওয়াল প্রেজেন্ট থাকে, শক্ত ধরনের রিজিড সেল ওয়াল প্রেজেন্ট। আর এরা কেউ মোটাইল হয় আর কেউ নন মোটাইল হয়ে থাকে। মোটাইল মানে হচ্ছে যাদের মধ্যে কী হবে,
ফ্ল্যাজেলা প্রেজেন্ট থাকতে হবে, তবেই তারা মোটাইল এক জায়গা থেকে অন্য জায়গাতে যেতে পারবে, তাদের ফ্ল্যাজেলা প্রেজেন্ট। আর যাদের ফ্ল্যাজেলা অ্যাবসেন্ট তারা হচ্ছে নন মোটাইল। ঠিক, আর এদের মধ্যে আমরা দুটো যে এক্সাম্পল পড়ব, যেটা হচ্ছে সায়ানোব্যাকটেরিয়া, যেটাকে শর্টে বলবো আমরা BGA। এই BGA হচ্ছে ব্লু গ্রিন অ্যালগি। ঠিক, আর একটা এখানে পড়বো মাইকোপ্লাজমা। ঠিক আছে, এই দুটো ব্যাপারে এখন আমরা পড়বো। চলো দেখা যায়। ফার্স্ট আমরা পড়বো সায়ানোব্যাকটেরিয়া। এবার দেখি সায়ানোব্যাকটেরিয়া। সায়ানোব্যাকটেরিয়ার কি বলে? ব্লু গ্রিন অ্যালগি, যেটাকে বলবো আমরা BGA সঠিক। ঠিক, এটা হচ্ছে সায়ানোব্যাকটেরিয়া হচ্ছে ইউনিসেলুলার হয়, ফিলামেন্টাস আর কলোনিয়াল। আর প্রোক্যারিওটিক তো বটেই, প্রোক্যারিওটিকের মধ্যে মনেরা কিংডমের সবাই হচ্ছে প্রোক্যারিওটিক ইন নেচার। তারপর হচ্ছে এরা হচ্ছে অক্সিজেনিক ফটোট্রপ করে। অক্সিজেনিক ফটোট্রপ মানে হচ্ছে লাইটের প্রেজেন্সে তারা অক্সিজেন প্রডিউস করে। এইসব ব্যাকটেরিয়া আমরা আগের লেকচারেই আমরা দেখেছিলাম, যেখানে কী হবে, CO2 পরিবেশ থেকে CO2 আর জল নেবে, তার থ্রুতে কী তৈরি করবে, C6H12 মানে হচ্ছে গ্লুকোজ তৈরি করবে, আর সঙ্গে অক্সিজেন তৈরি করবে। ঠিক আছে, এইবারে তোমার সানলাইট থেকে কী নেবে, তোমার ফোটন কণাটা নেবে, আর সেইটাকে ট্র্যাপ করার জন্য কে থাকবে, ক্লোরোফিল A। ঠিক আছে, এই ক্লোরোফিল A পাওয়া যায় কোথায়, এই সায়ানোব্যাকটেরিয়া মানে যে BGA ব্লু গ্রিন অ্যালগির মধ্যে, এবং যা সানলাইটকে ট্র্যাপ করে কী তৈরি করছে, গ্লুকোজ ফর্ম করছে, আর এই গ্লুকোজ তারাই কিন্তু খাবে। নেক্সট হচ্ছে এরা হচ্ছে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। কার? সায়ানোব্যাকটেরিয়ারা। তারপর হচ্ছে সেল ওয়াল, ঠিক আছে, কি থাকে, মিউরিন এবং এনক্লোজ বাই মিউসিলেস শীট দিয়ে কভার করা থাকে। আর এদের মধ্যে ফ্ল্যাজেলা অ্যাবসেন্ট, ফ্ল্যাজেলা দেখা যায় না। এরা কি করে, দে ফর্ম ব্লুম মানে হচ্ছে অ্যালগাল ব্লুম তৈরি করে যখন পলিউটেড ওয়াটার বডি মানে হচ্ছে যখন ওয়াটার মানে হচ্ছে পুকুরের জল যখন নোংরা হয়ে যায়, তখন ওখানে মধ্যে তৈরি হয় অ্যালগাল ব্লুম। সেটা কে করে, এই সায়ানোব্যাকটেরিয়া এটা ফর্ম করে। নেক্সট হচ্ছে দে আর সিম্বায়োটিক অ্যাসোসিয়েশন উইথ প্লান্ট এবং অ্যানিমেলস। এরা কি করে, প্লান্ট অ্যান্ড অ্যানিমেলের মধ্যে এরা সিম্বায়োটিক অ্যাসোসিয়েশন করে, দুজনে কিন্তু বেনিফিশিয়াল অ্যাসোসিয়েশন বা মিউচুয়াল রিলেশনশিপ তৈরি করে। কীরকম, যেমন এক্সাম্পল দেখি, সাচেস, যেমন একটা এক্সাম্পল নেওয়া যাক, যেমন হচ্ছে যেমন জিমনোস্পামের ক্ষেত্রে, জিমনোস্পাম যে প্লান্ট আছে তাদের যে রুট এদের রুটকে বলা হয় কোরালোয়েড রুট। এই রুটের সাথে কি করে, ধরো অ্যানাবিনা আছে, অ্যানাবিনা সাথে সাইকাসের রুট অ্যাসোসিয়েট করে তৈরি করে অ্যানাবিনা সাইকেট। ঠিক আছে, এই অ্যানাবিনা ইয়ের সাথে কি হয়, আমাদের সাইকাস রুটের কিন্তু কি তৈরি করে, একটা অ্যাসোসিয়েশন করে, যেটাকে আমরা কি বলবো, অ্যানাবিনা সাইকেট। আর কি আবার অ্যাসোসিয়েশন করে কার সাথে, ফার্নের ক্ষেত্রেও করে থাকে। ফার্ন হচ্ছে এখানে কে, অ্যাজোলা। এই অ্যাজোলার সাথে অ্যানাবিনা হচ্ছে এই সায়ানোব্যাকটেরিয়া, অ্যানাবিনা, নস্টক, অসিলেটোরিয়া, এগুলো হচ্ছে সায়ানোব্যাকটেরিয়ার এক্সাম্পল, সেগুলো আমি বলবো। ঠিক আছে, অ্যাজোলার সাথে অ্যানাবিনা অ্যাসোসিয়েটেড করে এখানে তৈরি করে অ্যাজোলা অ্যানাবিনা, যেটা কি হয়ে থাকে, অ্যাকচুয়ালি এরা বায়ো ফার্টিলাইজার হিসেবেও কাজ করে। ঠিক আছে, এই অ্যাজোলা অ্যানাবিনা বায়ো ফার্টিলাইজার হিসেবেও কাজ করে। আর এ অ্যাসোসিয়েট করে আবার ফাঙ্গির সাথে BGA মানে হচ্ছে ব্লু গ্রিন অ্যালগি মানে সায়ানোব্যাকটেরিয়া, এর ফলে তৈরি করে কি, লাইকেন। এই লাইকেনও হচ্ছে, আমি বলে রাখি, পলিউশন ইন্ডিকেটর হিসেবে কাজ করে। পলিউশন ইন্ডিকেটর হিসেবেও কাজ করে থাকে এই লাইকেন। তার লাইকেন অ্যাসোসিয়েটেড হয় কার, ফাঙ্গির সাথে BGA মানে এটা সায়ানোব্যাকটেরিয়া, তার সাথে ফাঙ্গির সাথে অ্যাসোসিয়েশন করছে। ফার্নের সাথে অ্যাজোলা এবং অ্যানাবিনার সাথে করে অ্যাজোলা অ্যানাবিনা তৈরি করছে। আর জিমনোস্পাম প্লান্টের ক্ষেত্রে যে রুট, সেই রুটকে বলা হয় কোরালোয়েড রুট, যেটা সাইকাস রুটের সাথে অ্যাসোসিয়েট করেছে অ্যানাবিনা, সে অ্যানাবিনা সাইকেট তৈরি করছে।
ঠিক। আর কি এই যে সায়ানোব্যাকটেরিয়া যদি স্ট্রাকচার দেখা যায় এরকম মিউসিলেজ সিট দেখা যায় এরকমভাবে, মিউসিলেজ এরকম সিট দেখা যায়। আর এর ভেতরে থাকে আমাদের সায়ানোব্যাকটেরিয়া এরকম স্ট্রাকচারটা তৈরি করে। ঠিক। আর এই যে সেলগুলো দেখছি এই সেলগুলোকে বলা হয় ভেজিটেটিভ সেল। আর এইখানে সেলের মধ্যে একটা স্পেশাল এক ধরনের সেল আছে যেগুলোকে বলা হয় হেটেরোসিস্ট। এইগুলোকে বলা হয় হেটেরোসিস্ট। এইগুলোকে বলবো আমরা ভেজিটেটিভ সেল। আর এই পার্ট সেলটাকে বলবো আমরা হেটেরোসিস্ট। ঠিক। এই হেটেরোসিস্ট হচ্ছে এদের একটা স্পেশাল একটা স্ট্রাকচার বা সেল, যেটা কি করে মনে রাখবে, স্পেশালাইজ সেল ফর N2 ফিক্সেশন। N2 ফিক্সেশনের সময় এদের কাজে লাগে, যে পরিবেশের যে N2 বলে যে নাইট্রোজেন সেটা ফিক্স করতে হেল্প করে, এই হেটেরোসিস ফিক্স করে রাখে। তার ফলে ওখানে কি চলে, আমাদের নাইট্রোজেন সাইকেল চলে। আমি পড়েছিলাম কেমিক্যাল রিঅ্যাকশন, কেমিক্যাল হচ্ছে অ্যামোনিয়া থেকে নাইট্রাইট থেকে নাইট্রেট, এই যে কনভার্ট করার পরে কি হয়, কেমিক্যাল এনার্জি তৈরি করে। কেমিক্যাল এনার্জি এখানে হচ্ছে এটিপি, তার থ্রুতে তারা হচ্ছে ফুডকে কনজিউম করতে পারে। আর কি এই ভেজিটেটিভ সেল এইগুলো কিন্তু এক ধরনের স্পেশাল সেল। এই সেলের মধ্যে থাকে নাইট্রোজিনেজ এনজাইম। এই নাইট্রোজেনেজ এনজাইমটাই কী করে, এই নাইট্রোজেন সাইকেলকে কিন্তু ইনডিউস করে, নাইট্রোজেন সাইকেল হতে সাহায্য করে। কিন্তু এই যে ভেজিটেটিভ সেলের মধ্যে কিন্তু অক্সিজেন ঢুকবে না, তার জন্য এই নাইট্রোজেনেজ এনজাইমটা হচ্ছে হাইলি সেন্সিটিভ টু অক্সিজেন। অক্সিজেনের প্রতি ওর হাইলি সেন্সিটিভ। অক্সিজেন এলেই কিন্তু নাইট্রোজেনাস এনজাইম কাজ করবে না। আর নাইট্রোজেনাস এনজাইম যদি কাজ না করে তাহলে এই নাইট্রোজেন যে ফিক্স করছে হেটেরোসিস্টের মধ্যে, সেখানে কিন্তু কি হবে না, সেই নাইট্রোজেন কিন্তু সাইকেল চলবে না, এই যদি নাইট্রোজেনাস এনজাইমটা যদি কাজ না করে। সেটা কার প্রেজেন্সে করে না, অক্সিজেনের প্রেজেন্সে করে না। ঠিক। আর এর বাইরে যখন একটা লেয়ার দেখতে পাচ্ছ ডট ডট করে আমি লিখেছি, এই যে লেয়ারগুলোকে বলা হয় মিউসিলেজ শীথ। ঠিক আছে, এইটা হচ্ছে টোটাল হচ্ছে আমাদের সায়ানোব্যাকটেরিয়ার ব্যাপারে বললাম। এবারে লাস্ট যে টপিকটা আছে সেটা হচ্ছে মাইকোপ্লাজমা। এবারে নেক্সট আমরা পড়বো কি, মাইকোপ্লাজমা। ঠিক আছে, এই মাইকোপ্লাজমা হচ্ছে সবথেকে স্মলেস্ট সেল, আর ওই জন্য বলা হয় স্মলেস্ট লিভিং অর্গানিজম। যদি বলে স্মলেস্ট সেলের নাম কি, সেটা হচ্ছে মাইকোপ্লাজমা। ওকে। আর একে বলা হয় জোকার অফ প্ল্যান্ট কিংডম। কেন জোকার অফ প্ল্যান্ট কিংডম কেন বলা হয়, কারণ এদের মধ্যে সেল ওয়াল অ্যাবসেন্ট থেকে, সেল ওয়াল দেখা যায় না। ঠিক আছে, যেমন প্লান্টে যেমন সেল ওয়াল থাকে, কিন্তু এদের কিন্তু সেল ওয়াল থাকে না। তো এই কারণে বলছে জোকার অফ প্ল্যান্ট কিংডম বলা হয়ে থাকে। আর কি, দে ক্যান চেঞ্জ দেয়ার শেপ, তাদের কিন্তু শেপকেও চেঞ্জ করতে পারে না। কেন করতে পারে, কেননা এদের মধ্যে কিন্তু কি থাকে না, সেল ওয়াল থাকে না, তাই তারা কিন্তু নিজেকে চেঞ্জ করতে পারে। আর সেল ওয়াল থাকে না বলেই এই যে মাইকোপ্লাজমা কি হয়ে থাকে, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। ঠিক। তো এদের শেপ চেঞ্জ করে বলে এদেরকে বলা হয় প্লিওমরফিক। প্লিওমরফিক মানে হচ্ছে তারা নিজেকে চেঞ্জ করতে পারে। এই চেঞ্জের মানেই হচ্ছে প্লিওমরফিক, তারা অনেক ধরনের তারা কিন্তু চেঞ্জ নিজেকে তার বডি শেপ আলাদা আলাদা করতে পারে। এদের মধ্যে ফ্লাজেলা কিন্তু অ্যাবসেন্ট, ফ্লাজেলা থাকে না, তাই এরা কিন্তু লোকোমোশনও করতে পারে না। ঠিক। নেক্সট হচ্ছে তোমার যে ফ্যাকাল্টেটিভ অ্যানারোব। ফ্যাকাল্টেটিভ অ্যানারোব মানে হচ্ছে তারা হচ্ছে অ্যাকচুয়ালি কিন্তু অ্যারোবিক রেসপিরেশন করে। আমি বলেছিলাম যদি এটা অবলিগেট যদি অ্যানারোব থাকতো তাহলে কিন্তু এটা মাস্ট কিন্তু অ্যানারোবিকই করবে, কিন্তু এখানে লেখা আছে কি ফ্যাকাল্টেটিভ অ্যানারোব। তার মানে হচ্ছে তারা কিন্তু অ্যাকচুয়াল কিন্তু অ্যারোবিক রেসপিরেশন করে থাকে। মানে ফ্যাকাল্টেটিভ অ্যানারোব মানে হচ্ছে যদি তাদের যদি ইন অ্যাবসেন্স অফ অক্সিজেন যদি চলে আসে, অ্যারোবিক রেসপিরেশন থেকে অ্যানারোবিক রেসপিরেশন নিজেকে কনভার্ট করতে পারে। ঠিক আছে, ওই জন্য একে বলছে ফ্যাকাল্টেটিভ অ্যানারোব। নেক্সট হচ্ছে হেটেরোট্রপিক। হেটেরোট্রপিকের মধ্যে আমরা তিনটে পড়েছিলাম, প্যারাসাইটিক, স্যাপ্রোফাইটিক আর সিম্বায়োটিক। এরা মোস্টলি মাইকোপ্লাজমা মোস্টলি কী হয়ে থাকে, স্যাপ্রোফাইটিক। আর এদের কিছু কিছু হয় মেবি এরা প্যারাসাইটও হতে পারে। আবার এই প্যারাসাইট হওয়ার জন্য এদের ক্ষেত্রে কিছু এরা প্যাথোজেনিক হয়ে থাকে। প্যাথোজেনিক মানে হচ্ছে তারা কিন্তু ডিসকজ এজেন্ট হিসেবে পরিচিত, মানে কিছু অ্যানিমেলস এবং প্ল্যান্টকে সেটাকে অ্যাটাক করে থাকে। আর কি
ক্যান সার্ভাইভ উইথাউট অক্সিজেন। উইথাউট অক্সিজেন, অক্সিজেনের অনুপস্থিতিতেই কিন্তু এই মাইকোপ্লাজমা কিন্তু বেঁচে থাকতে পারে। ঠিক, এইবার দেখো আমরা কিন্তু এই মাইকোপ্লাজমা শেষ করার মধ্যে দিয়েই আমাদের যে কিংডম মনেরা কিন্তু কমপ্লিট হয়ে গেল। দেখো কিংডম মনেরাটাকে আমরা দুটো লেকচারে শেষ করলাম, কেননা এই কিংডম মনেরা ডাইভার্সিটি অনেক বেশি, ওই জন্য আমাদেরকে দুটো লেকচার লাগলো। ঠিক, তো নেক্সট আমরা লেকচারে আমরা পড়বো কি কিংডম প্রোটিস্টা। আর আজকের এই লেকচার রিলেটেড যদি তোমাদের কোনো কোশ্চিন বা ডাউট থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। বেস্ট অফ লাক।